বেশ, তাহলে আজকে আমরা যেটা পড়ব, আমাদের গল্পের নাম হইল স্ট্রং রুটস। স্ট্রং মানে তো সবাই জানি শক্তিশালী, আর রুটস মানে তো মূল বা মূলের সমাহার যাকে বলা যায়, যেহেতু রুটস রয়েছে। তাহলে আমাদের গল্প কিছু একটা বলতে চলেছে, যেটা বোঝাবে মূল কিভাবে শক্ত করা যায়। এখন আক্ষরিক অর্থ মতে ছবি তো আমরা দিয়ে রেখেছি, যে একটা গাছ তার মূল শক্ত হিসেবে দিয়ে রেখে দিয়েছি, এবং সেই গাছটা কি একটা বড় বৃক্ষ জাতীয় গাছের ছবি দিয়ে রেখেছি। কেন বৃক্ষ জাতীয় গাছের ছবি দেওয়া হলো? কেন কোনো ধান গাছের ছবি আমি দিলাম না? হ্যাঁ, এইবার প্রশ্নটা এখানে, যে গাছ উপরে যত বড়, সে গাছের মূল তত বেশি গভীরে। এইটা হচ্ছে কি জীবনের আসল সত্য। এখন আমরা যদি নিজেদেরকে গাছ বলে ভাবি, জীবনে আমরা তত বড় হতে পারবো বা অনেকটাই বড় হতে পারবো যখন আমাদের এই মূলটা অনেকটা গভীরে যাবে। অর্থাৎ একটা বৃক্ষের বড় হয়ে ওঠার প্রধান অংশ হলো ভিত্তিটাই হচ্ছে কি তার মূল। একইভাবে আমাদের এই গল্প লিখছেন কে? APJ আব্দুল কালাম। তাকে তো আমরা সবাই চিনি, তার আলোচনায় পরে আসছি। APJ আব্দুল কালাম তার জীবনেও এইরকমই এক স্ট্রং রুটের মাহাত্ম্য অনুভব করেছিলেন। স্ট্রং রুটস বলেছেন কারণ তার জীবনে এমন অনেক ছোটোখাটো ঘটনা ছিল যেগুলো তার ভিত্তিগুলোকে দৃঢ় করেছে। তাই এই গল্পের নাম স্ট্রং রুটস রাখা হচ্ছে। তাহলে কি APJ আব্দুল কালাম নামটি রেখেছেন? না, APJ আব্দুল কালাম এইরকম কোনো গল্পই লেখেন স্ট্রং রুটস বলে। তাহলে এলো থেকে? এলো APJ আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফিক্যাল বইটি রয়েছে, দ্যাট ইজ উইংস অফ ফায়ার। হ্যাঁ, মানে আগুনের ডানা যাকে বলা হচ্ছে। এই যে দেখাই তোমাদেরকে একটা বই আমি, এই যে দেখো এই বইটি হচ্ছে কি সেই উইংস অফ ফায়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে কি ওনার অরিজিনাল বই, এতটা চওড়া। হ্যাঁ, অরিজিনাল মানে এটাই উনি যেটা লিখেছিলেন সেই প্রিন্টটাই নয়, মানে এই লেখাটা ওনার উইংস অফ ফায়ার এইখান থেকেই নেওয়া হচ্ছে। এবং এই বইটির যেটা ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারটিকেই আমাদের সিলেবাসে ইনক্লুড করা হলো। অবশ্যই কিছু মডিফাই করা হয়েছে, পর্ষদ সেটাকে মডিফাই করেছে এবং তারপর আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এবং এই বইটির ফার্স্ট চ্যাপ্টার যে গল্পটি আমাদের বলে, সেটা দেখায় কিভাবে APJ আব্দুল কালামের শৈশব তাকে এই রকম একজন বলিষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করেছিল। অর্থাৎ APJ আব্দুল কালাম যদি বৃক্ষ হন, তাহলে তার শৈশবটা ছিল তার মূল, এবং সেই শৈশবের মূলটা কতটা স্ট্রং ছিল সেটাই এই ফার্স্ট চ্যাপ্টারটাতে বলা আছে। তার জন্য পর্ষদের নাম দিল স্ট্রং রুটস। বিষয়টা ক্লিয়ার? প্রথম কথা যেটা মাথার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে রেখে দেবো, নেওয়া হয়েছে থেকে APJ আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে। এইবার আসি আমাদের APJ আব্দুল কালামের আলোচনায়। জন্ম 1931, মৃত্যু 2015 সাল। বোধহয় এমন একজন মুসলিম যাকে কোনো হিন্দু আজ পর্যন্ত ঘৃণা করতে পারেন। কালাম এবং বিবেকানন্দ দুজন বুঝিয়ে দিয়েছিলেন যে ধর্মের ওপরেও মানুষ সত্য হতে পারে। কারণ একটা কথা আছে না, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নেই। তাহলে এই দুই ব্যক্তিত্ব বোধহয় সেই সত্যটাকে প্রমাণ করে দিয়ে গেছিলেন। কোনো হিন্দু APJ আব্দুল কালামকে ঘৃণা করতে পারবে না, কারণ APJ আব্দুল কালাম কোনোদিন ধর্ম দিয়ে বিচার করেনি নিজেকে বা অন্যকে। হ্যাঁ, অবশ্যই জন্মগতভাবে তার নিজস্ব একটা ধর্ম ছিল, তিনি মুসলিম, কিন্তু তার মানে এটা নয় যে তিনি মুসলিম বলে ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মকে অসম্মান করবেন। তার কাছে সব থেকে বড় ধর্ম ছিল শিক্ষা। শিক্ষার থেকে বড় ধর্ম তার হয় না। লোকটা ব্যতিক্রমী মানুষ ছিল। বিখ্যাত কি জন্য? অবশ্যই তাকে মিসাইল ম্যান বলা হয় ভারতবর্ষে। হ্যাঁ, কারণ তার হাত ধরেই তো ভারতীয় বিজ্ঞান চেতনার জগতে এতটা, মানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এতটা উন্নতি এসেছে। তাহলে ভারতের মিসাইল ম্যান বলা হচ্ছে APJ আব্দুল কালাম। তিনি একজন বিজ্ঞানী ছিলেন।
পাশাপাশি তার আর একটা পরিচয় রয়েছে। কি পরিচয়? তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 2002 থেকে 2007 অবধি। এই সময়টায় 5 বছরের জন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এবং তোমরা জানলে এটা অবাক হবে যে রাষ্ট্রপতির তো একটা মাইনে হয় এবং যথেষ্ট বড় অঙ্কের স্যালারি যাকে বলা হয়। উনি যখন রাষ্ট্রপতি ছিলেন, নিয়ম হচ্ছে তুমি স্যালারি ছাড়া থাকতে পারবে না, মানে তোমাকে স্যালারি নিতেই হবে। তো এটা যেহেতু সংবিধানগতভাবে আছে, তো আমি যদি বলি স্যালারি নেবো না, সেটা হবে না। তো তিনি 1 টাকা স্যালারি নিতেন। 5 বছরে শুধু 1 টাকা করে স্যালারি নিয়ে গেছেন প্রত্যেক মাসে। কোনো দিন কোনো স্যালারি নেননি, ওটা ডোনেট করে দিয়েছেন। তিনি জীবনে আভিজাত্যে বিশ্বাস করতেন না, বিশ্বাস করতেন প্রয়োজনীয়তায়। তিনি ওই লাক্সারি আর নেসেসিটি দুটোর মধ্যে তফাৎটা খুব ভালো করে বুঝতেন। একসঙ্গে একবারে তিনি মাত্র 2টো কোড ব্যবহার করতেন, জানো, মাত্র 2টো কোড। যতদিন ওই কোডগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে পড়ার পক্ষে অযোগ্য হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত একসঙ্গে 2টো ব্যবহার করতেন। 2টো কেন? অল্টারনেটিভলি কাচার প্রয়োজন পড়লে, হ্যাঁ, একটা ময়লা হলে আর একটা, এর বেশি কোনোদিন তিনি ব্যবহার করতেন না। অর্থাৎ যতটুকু প্রয়োজন, দুটোতে যদি কাজ মিটে যায়, সেখানে 200টা নিয়ে লোক দেখানোর কিচ্ছু নেই, এটা তিনি বিশ্বাস করতেন। মানুষের পরিচয় জ্ঞানে। এরকম 200টা কোড বদলানো হাজারো একটা লোক আছে, তাদেরকে আমরা কেউই মনে রাখি না, কিন্তু সামান্য 2টো কোড বদলানো লোকটাকেই আমরা মনে রেখেছি। সুতরাং কোড বদলালি, টিপটাপ করে সাজলি লোকে আমাকে মনে রাখবে, এটা নয়। তোমার চরিত্রকে সাজাও, নিজের শরীরকে নয়। হ্যাঁ, অবশ্যই শরীর তোমাকে ছিমছাম থাকতে হবে, তুমি কাদা মেঘে ঘুরে বেড়াতে হবে না, সেটা নয়। মানে যতটুকু প্রয়োজন। এপিজে আব্দুল কালাম এই ধরনের লোক ছিল। কিন্তু এই লোকটা হওয়ার পেছনে বা এইরকম ধরনের ব্যক্তিত্ব গঠনের পেছনে কার অবদান সব থেকে বেশি ছিল? কে তার এই ব্যক্তিত্ব গঠন করলো? কে বা কোন ঘটনা বা কারা? সেটাকে নিয়েই তিনি আমাদের এই গল্পে বর্ণনা করেছেন। এপিজে আব্দুল কালাম যখন মারা যাচ্ছেন, তখন ওনার ঘর থেকে যে সমস্ত সরঞ্জাম পাওয়া যাচ্ছে, ওই 2টো কোট, 2টো পায়জামা, এই ছোটোখাটো কয়েকটা বেঁচে থাকার মতো উপকরণ, এবং যেটা সব থেকে বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3000-এর ওপর বই। তাহলে ওই লোকটা শুধু বই এক গাদা জড়ো করেছিল, ওইটা তার লাক্সারি ছিল। তিনি ভালোবাসতেন ভীষণ রকম বই পড়তে, আলাদা ধরনের ব্যক্তিত্ব। এবং উনি এতটাই শিক্ষাকে ভালোবাসতেন যে বলা হয় 2015 সালে ছাত্রদের মাঝে ভাষণ দিতে দিতেই কিন্তু তিনি মারা গেছিলেন, হার্ট অ্যাটাক হয়ে। এক ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন এবং সেখানেই হার্ট অ্যাটাক হয়ে মারা যান। তিনি তার কর্মক্ষেত্রেই যেটা সব থেকে ভালোবাসতেন তাই করতে করতেই তার মৃত্যু হয়েছে। মানে কতটা লাকি ছিলেন তিনি, যাকে বলা হয় যে জিনিসটা সব থেকে বেশি ভালোবাসেন সেখানেই তার শেষ হলো। যাই হোক, এপিজে আব্দুল কালামের গল্প তো আমরা শুনলাম, যেটা মেন জিনিস মনে রাখার ছিল, কোথা থেকে নেওয়া হয়েছে, এইটুকু। এবার এই যে এত বড় নাম, এই নামটার ভাঙতে হবে। আমরা আস্তে আস্তে যখন টেক্সট পড়বো তখন ভাঙবো। মানে এপিজে এর ফুল ফর্ম রয়েছে, ঠিক আছে? আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম, এর হচ্ছে কোন পুরো নাম। আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম, এপিজে। ওকে, এবার চলো আমরা টেক্সটে চলে আসি। এই টেক্সটে প্রচুর ইম্পর্টেন্ট লাইন, মানে লাইনের পর লাইন ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ সোজা একটা টেক্সট। হ্যাঁ, তবে শেষের অংশটা একটু ডিফিকাল্ট। শেষের অংশতে দুর্দান্ত দুর্দান্ত কথা আছে, জীবনের আসল সত্যগুলো এখানে তুলে ধরা আছে শেষ কয়েকটা পার্টে। চলো শুরু থেকে শুরুটা করা যাক, শেষের অংশ শেষে গিয়ে বুঝবো। I was born into a middle class Tamil family. প্রত্যেকে বইটা সামনে রাখবে, একটা লেড পেন্সিল বা পেন যা হোক সঙ্গে রাখবে এবং দাগ দেবে। I was born in a middle class Tamil family. আমার জন্ম হয়েছিল এক মধ্যবিত্ত তামিল পরিবারে। মিডল ক্লাস তামিল ফ্যামিলি, আন্ডারলাইন। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের তলায় দাগ দাও। তাহলে প্রথম লাইন থেকে আমরা দুটো ইনফরমেশন এখন পেয়ে যাচ্ছি। মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্ম, এবং সেই পরিবারটা কোথায় ছিল? রামেশ্বরমে। ইন দ্য ইস্ট হোয়াইল মাদ্রাস স্টেট। ইস্ট হোয়াইল মাদ্রাস তলায় দাগ দাও।
এস্টওয়াইল মানে পূর্বতন, অর্থাৎ আগের আগের মাদ্রাস রাজ্যে, যেটা বর্তমান চেন্নাই। তাহলে বর্তমান চেন্নাই, কিন্তু আগের যেটা মাদ্রাস বলে পরিচিত ছিল, সেই মাদ্রাস রাজ্যের রামেশ্বরম বলে একটি দ্বীপ শহর ছিল, আইল্যান্ড টাউন। সেইখানে আমার জন্ম, মধ্যবিত্ত এক তামিল পরিবারে। তিনটি ইনফরমেশন ফার্স্ট লাইনই রয়ে গেল। এরপরে কি বলছে দেখো, মাই ফাদার জৈনুল আবদিন। এবার বুঝতে পারছি আব্দুল কালামের নামে যে ওই যেটার অর্থ হলো জৈনুল আবদিন, সেটা এসেছে থেকে আব্দুল কালামের বাবার নাম থেকে। সাউথ ইন্ডিয়ানদের ট্র্যাডিশন থেকে পূর্বপুরুষদের নাম ক্যারি করা, ঠিক আছে? তাহলে আবুল ফকির দাদুর নাম, জৈনুল আবদিন বাবার নাম, তারপরে আব্দুল কালাম ওনার নাম। বেশ, এবার কি বলা হচ্ছে তোকে? হ্যাঁ, একটা কথা বলে রাখি, এরপর ওনার ছেলেকে আর নাম রাখতে হয়নি, কারণ তিনি বিয়ে করেননি, ঠিক আছে? মানে তিনি ছিলেন চিরকুমার। আমি ওই দলে নাম লেখাবো ভাবছি। যাই হোক, তো এরপরে তার ছেলেকে আর নাম বাড়াতে হয়নি, তিনি চিন্তা মুক্ত হয়ে গেছিল তার ছেলে আর কি, একদম। বেশ, চলো এরপরে আসি আমরা। তাহলে মাই ফাদার জৈনুল আবদিন, বাবার নামে টিক দাও, মানে আন্ডারলাইন করো। আমার বাবা জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। আমার বাবার কিন্তু ফর্মাল, অর্থাৎ এই যে তোমরা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছ, পুঁথিগত বিদ্যা, সেটা তার খুব একটা ছিল না। নর মাচ ওয়েলথ, খুব একটা ধনসম্পদ ছিল না। দেখো, বললে তো সবই দাগ দিত, আমি একটা দাগ দিতে বলছি না, কারণ এখানে প্রত্যেকটা লাইন থেকেই কোশ্চেন হতে পারে। তাহলে আমার বাবার খুব একটা পুঁথিগত বিদ্যা বলো কিংবা ধনসম্পদ বলো, কিছুই ছিল না। মানে এমন হয় না, অনেকের হয়তো বিদ্যা নাই কিন্তু টাকা পয়সা অনেক বেশি, টাকার জোরে যা খুশি করে ফেলতে পারে, কিন্তু আমার বাবা তেমনটা ছিল না। কারণ কালাম তো প্রথমেই বলে দিল মিডিল ক্লাস ফ্যামিলি। এবার কি বলা হচ্ছে দেখো, ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস। এই যে ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম। তার মধ্যে ছিল ইননেট মানে হচ্ছে সহজাত, সহজাত জ্ঞান। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবার মধ্যে থাকে না। দেখো, জ্ঞান অবশ্যই বই পড়ে অর্জন করা যায়, পুঁথিগত বিদ্যার দ্বারা আমরা যেটা পড়ছি সেটা অর্জন করা যায়, কিন্তু কিছু জ্ঞান থাকে যেগুলো বই পড়লে শুধু অর্জন করা যায় না। কিছু জ্ঞান মানবিক জ্ঞান হয়, যেগুলো মানুষ জন্মসূত্রেই পেয়ে থাকে। এই যে দেখবে আবেগ, দয়া, মায়া, এগুলো শুধু বই পড়লে আসবে না, তোমার মধ্যে যদি থাকে তবেই সেগুলো প্রকাশিত হবে। আদারওয়াইজ চরম শিক্ষিত ব্যক্তিও চরমভাবে হৃদয়হীন হয়, এটা সমাজে দেখতে পাওয়াই যায়। তো এইগুলো শুধু বই পড়লে আসে না। আব্দুল কালামের বাবার মধ্যে এইগুলো কিন্তু ছিল ইননেট, সহজাত। বেশ, অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, আত্মার দিক দিয়ে তিনি ছিলেন অনেক নম্র। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একজন যথোপযুক্ত সহায়কারিণী, মানে মহিলার কথা বলছে এখানে। ইন মাই মাদার, আমার মায়ের রূপে। মায়ের নাম কি? আসি আম্মা। তাহলে 60-70 কিচ্ছু নয়, একবারে ডাইরেক্ট আসি, ঠিক আছে? তাহলে আসি আম্মা। আব্দুল কালাম যখন বাড়ি থেকে বেরিয়ে যেত, মাকে কি বলতো? মায়ের নাম ধরে ডেকে গেলি হয়ে যেত, আসি আম্মা, ঠিক আছে? বেশ, ওই যে বলি না আমরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আসছি গো, তো মাকে ডাইরেক্ট মায়ের নাম ধরে ডেকে দিলে কাজ মিটে যেত, যদি বাঙালি হতো সে। যদি বাঙালি তো ছিল না, তাহলে কি হচ্ছে? আসি আম্মা বললি কাজ মিটে যেত। বেশ, তাহলে তলায় দাগ দিয়ে রাখো, মায়ের নাম কি ছিল? আসি আম্মা। এবং অবশ্যই আইডিয়াল হেল্পমেট, এই শব্দটা তলাও দাগ দাও। I do not recall the exact number of people she fed every day. আমার ঠিক মনে পড়ে না ওই একেবারে নিশ্চিত সংখ্যাটা যেটা আমার মা প্রত্যেক দিন খাওয়াতেন। বাট, কিন্তু আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি বেশ নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। অর্থাৎ আমি এই বিষয়ে নিশ্চিত
আমাদের পরিবারের সমস্ত মেম্বারদেরকে একত্রিত করলে যতজন হবে তার থেকে অধিক সংখ্যক ব্যক্তিবর্গ আমাদের মানে বাইরের ব্যক্তিবর্গ আমাদের বাড়িতে খেতেন। তার মানে বাড়িতে যদি 10-15টা মেম্বার হয় তাহলে সেদিন বাড়িতে 20টা লোক খাচ্ছে, এরকম একটা বিষয়। তাহলে কালাম নিশ্চিত সংখ্যাটা তার মনে নেই, কিন্তু তার মনে আছে বাইরের লোক বেশি ছিল। এই যে এখানে একটা ছবি তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ এই ছবিটা? এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালামের পরিবার, খুবই আবছা ছবি। ওনাদের পরিবারে মোটামুটি 15 থেকে 17 জন লোক ছিল, সবাই একসাথে থাকতো। এই গোটা পরিবারের লোকজনের থেকেও বেশি লোক বাইরের খেত। বেশ, এরপরে আসছি কি বলা হচ্ছে দেখো। My parents were widely regarded as an ideal couple. এটা তলায় দাগ দাও, এবং এটা গ্রামারে খুব আসে, ভয়েস সেন্স দেয়। My parents were widely regarded, আমার পিতামাতা পরিচিত ছিল ব্যাপকভাবে, as an ideal couple, আদর্শ দম্পতি হিসাবে। মানে মা এবং বাবা একে অপরের পরিপূরক ছিল, সবাই বলতো যে একেবারে আদর্শ দম্পতি। My mother's lineage was the more distinguished, আমার মায়ের বংশ, লিনিয়েজ মানে বংশ কথা বলা হচ্ছে, was the more distinguished, অনেক বেশি পরিচিত ছিল। ডিস্টিংগুইশ মানে পরিচিত। ওয়ান অফ আর ফোরবিয়ার্স মানে পূর্বপুরুষ, মায়ের বংশের একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড মানে ভূষিত হওয়া, ভূষিত হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর উপাধিতে বাই ব্রিটিশদের দ্বারা। আচ্ছা, তৎকালীন ব্রিটিশ রাজের সময় বাহাদুর উপাধি দেওয়া হতো, মূলত রাজাদেরকেই দেওয়া হতো বেশিরভাগ ক্ষেত্রে। তবে যারা ইংরেজদের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে দিত তাদেরকেও কিন্তু বাহাদুর উপাধি দেওয়া হতো। এইবার কালাম বলছে আমার মায়ের পরিবারের লোকজন, মায়ের বংশ বেশি উচ্চ ছিল, পরিচিত ছিল, কারণ তার পরিবারে একজন বাহাদুর উপাধি পেয়েছে। তৎকালীন দিনে সেটা একটা বিশাল বড় উপাধি। বেশ, তাহলে এই অংশটা দাগ দেবো যে কে বাহাদুর উপাধি পেয়েছে, অথবা মায়ের পরিবারে একজন কি উপাধি পেয়েছে। বাহাদুরটা তলায় দাগ দেবো, আর ওই ওয়ান অফ আর ফোরবিয়ার্স এটা তলায় দাগ দেবো। বেশ, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেক শিশুর মধ্যে একজন শিশু ছিলাম, মানে আমার পরিবারে অনেক শিশুর মধ্যে একজন শিশু ছিলাম। আর শর্ট বয়, একটা বেটে খেটে বালক। কালাম দেখবে খুব একটা বেশি লম্বা নয়, বেটে খাটো একজন বালক। আ শর্ট বয় অর্থাৎ বেটে খাটো একজন বালক, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, মানে আমার মধ্যে বিশেষ কোনো লুক ছিল না। অর্থাৎ আনডিস্টিংগুইশড মানে যাকে আলাদা করা যায় না। না আর 5টা সাধারণ মেয়ে বলছি, ছেলেরা যেমন দেখতে হয় আমি তেমনটাই ছিলাম। বিশাল কিছু হ্যান্ডসাম দেখতে, আহা উহু করবে সবাই দেখে, সেরকম কিছু না, সিম্পল। বেশ, বর্ন টু আ টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যার জন্ম হয়েছিল এক লম্বা এবং সুদর্শন পিতামাতার গর্ভে বা পিতামাতার কাছে। অর্থাৎ আমার পিতামাতা কিন্তু লম্বা এবং সুদর্শন ছিলেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, গুরুত্বপূর্ণ ভীষণভাবে এইখানে সব কটা লাইন, এরপরে যেগুলো বলবো। আমরা বসবাস করতাম আমাদের পূর্বপুরুষের বাড়িতে। অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষ। এখানে দেখো 3টে শব্দ পেলে, সবগুলি পূর্বপুরুষ। একটা ছিল লিনিয়েজ, ফোরবিয়ার্স, আর একটা পেলে অ্যানসেস্ট্রাল। ঠিক আছে, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে বাড়িটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। এইখানটা ভীষণভাবে ট্রিকি কোশ্চেন দিয়ে দেয়। কি ট্রিকি কোশ্চেন দেয়? ট্রিকি কোশ্চেনটা দেয় যে মিডল অফ দ্য 19th century অপশানে দেয়, শুধু 19th century অপশানে দেয়, আবার লেট 19th century, আর্লি 19th century এরকম করে অপশান দেবে। সব কটাতেই 19 থাকবে, কিন্তু যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি মিডল অফ দ্য 19th century। ভীষণভাবে মনে রাখতে হবে, তাই একটা তলায় দাগ দাও। বেশ, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা একটা বেশ বড় পাক্কা হাউস, শব্দটা লক্ষ্য করবে, হ্যাঁ, PUCCA, পুক্কা করে দিও না আবার, পাক্কা হাউস অর্থাৎ পাকা বাড়ি, বেশ বড় পাকা বাড়ি ছিল। মেড অব লাইমস্টোন অ্যান্ড ব্রিক, দাগ দাও, যে বাড়িটা তৈরি হয়েছিল কি দিয়ে? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন সরকি এবং ইট দিয়ে। তৎকালীন দিনে তো সিমেন্টের অতটা প্রচলন ছিল না,
বেশিরভাগ বাড়ি ওই চুন সরকি দিয়েই তৈরি হতো, মানে চুন আর পাথর এই জাতীয় সব পেস্ট করে তৈরি হতো। বেশ, এবার কি বলছে দেখো, অন দ্য মস্ক স্ট্রিট, আচ্ছা ওটা যেন মস্কো বলে দিও না কেউ কেউ, বা মস্কিউ বলে দিও না, ওটা হচ্ছে মস্ক, মস্ক মানে হচ্ছে মসজিদ। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ যাবার রাস্তায় আমাদের বাড়িটা অবস্থিত ছিল। তাহলে ওটার তলায় দাগ দিয়ে রাখো, ওদের যে বাড়ি সেটা কোথায় পড়ে, রামেশ্বরমের মসজিদ যাবার রাস্তায় পড়ে। এই যে দেখো ওদের বাড়ির বর্ণনা কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। লোকেশন, দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, ইস্টওয়াইল মাদ্রাস স্ট্রিট, দ্য স্ট্রিট মস্ক স্ট্রিট, স্ট্রাকচার আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস বিল্ড ইন দ্য মিড 19th সেঞ্চুরি ফ্রম লাইমস্টোন অ্যান্ড ব্রিক। আমরা একটা কাল্পনিক বাড়ির ছবি এখানে দিয়ে রেখেছি এবং তার সমস্ত ইনফরমেশন দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ। বেশ, এরপরে দেখো আসছি কি বলা হচ্ছে দেখো, মাই অস্ট্রি ফাদার, অস্ট্রি, অস্ট্রি মানে হচ্ছে কঠোর। এখানে অনেকগুলো শব্দ পাবে যেগুলো দাগ দিয়ে রেখো, নোট করে নেবে পরে। আমার কঠোর পিতা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সাধারণত অ্যাভয়েড করতেন বা এড়িয়ে চলতেন ইনএসেন্সিয়াল, অপ্রয়োজনীয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আরাম এবং বিলাসবহুতা বা বিলাসিতা। তাহলে এবার বুঝতে পারছো কালাম তার জীবনে এই যে লাক্সারি, কমফোর্ট এগুলোকে এড়িয়ে চলার শিক্ষা কার কাছ থেকে পেয়েছিল? তার বাবার কাছ থেকে। কালামের বাবাও কিন্তু নিজের জীবনে কোনোদিন বিলাসিতা নিয়ে বেশি মাথা ঘামাতো না। বেশ, এবার কি বলা হচ্ছে দেখো, হাউএভার, যদিও বা অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, যদিও বা সমস্ত প্রয়োজনীয়তা কিন্তু মেটাতেন আমাদের বাবা, সেটা খাবার হোক, ঔষধ হোক কিংবা বস্ত্র। এমনটা ভাবার দরকার নেই বাবা লাক্সারি পছন্দ করতেন না বা ওই কমফোর্ট পছন্দ করতেন না, তার মানে বাবা কিপটে ছিলেন, তা নয়। দেখো কিপটে আলাদা জিনিস আর প্রয়োজনীয়তা বোঝা আলাদা জিনিস। যে প্রয়োজন বুঝে ব্যয় করে তাকে কিপটে বলা চলে না। আমরা হয়তো আপাত দৃষ্টি থেকে তাকে কিপটে বলতে পারি, কিন্তু না, সে কিপটে নয়, আমরা অপব্যয়ী, আমরা বেশি অপব্যয় করছি। সে বুঝছে কতটা প্রয়োজন, সে জানে আমার একটা জামা হলে এই মাসটা কেন এই বছরটাও চলে যেতে পারে। হ্যাঁ, এই বছরটা চালানো গেল না, মানে 2 মাস চালানো গেল, কিন্তু আমি একটা মাসেই একটা নতুন জামা, যেটা অপ্রয়োজন। তাহলে কালামের বাবা কঠোর ছিল, তার মানে এটা নয় যে তিনি প্রয়োজনগুলো মেটাতেন না। বেশ, ইনফ্যাক্ট হ্যাঁ, মাই অস্ট্রি ফাদার, ওই অস্ট্রি ফাদারটা তলায় দাগ দিয়ে রাখবে, বাবা কেমন ছিল, অস্ট্রি বা কঠোর। ইনফ্যাক্ট বা প্রকৃতপক্ষে বা বলতে গেলে আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। এটা একটা দারুণ ইম্পর্টেন্ট লাইন। আমার ছিল একটা নিরাপদ শৈশব, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এই শব্দ দুটোকে বুঝতে হবে, বস্তুগত দিক দিয়ে এবং আবেগগত দিক দিয়ে। বস্তুগত দিক দিয়ে সিকিউর কেন বলেছেন? কারণ আমার বাবা কখনোই আমাকে অভাব তো বুঝতে দেননি, পাশাপাশি আভিজাত্যও বুঝতে দেননি। এখনকার কি হয় দেখবে, ছেলে কাঁদলো, এখন ভ্যাঁ করলো, বাবা মা যেই হোক সঙ্গে সঙ্গে নে বাবা নিয়ে বাবা নিয়ে করে নিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে, মানে ছেলেকে সবসময় তো সময়। যে কারণে কি হচ্ছে, তোমরা কি হয়ে উঠছো, জেদি। কারণ ছোট থেকে তোমরা এক চান্সে একবার বলাতে পেয়ে গেছো। এইটা হচ্ছে কি প্যারেন্টিংয়ের সব থেকে বড় ভুল। হ্যাঁ, মানে পিতা মাতা প্রথমেই এই ভুলটা করে ফেলে, ছেলেকে কাঁদতে তারা দেখতে পারে না, হ্যাঁ, ছেলেকে কষ্ট পেতে তারা দেখতে পারে না, যা চাইবে তাই দিয়ে দেবে। এইটাই হচ্ছে সব থেকে বড় ভুল। কারণ শিশুকে বুঝতে শিখতে হবে বা তাকে বোঝাতে শিখতে হবে যে চাইলেই দুনিয়ায় সব কিছু নিজের করে পাওয়া যায় না। এর ফলস্বরূপ কি হচ্ছে, ছোটোখাটো ছোটোখাটো সমস্যা হচ্ছে না, এই ছেলে মেয়েগুলি যখন বড় হচ্ছে, এই যে তোমাদের জেনারেশনটা আসছে বা তোমাদের পরের জেনারেশনটা আসছে কিংবা ইতিমধ্যে যে জেনারেশন এসে গেছে, তোমাদের আগের জাস্ট আগের জেনারেশন, এদের মধ্যে দেখবে উগ্রতা অনেক বেশি। খুব সহজেই কোনো জিনিস না পেলেই সেটার প্রতি তারা ক্ষিপ্র হয়ে যায়, এবং সেটা বস্তু হোক কিংবা মানুষ,
দুটোকেই তারা ভোগ করতে চায়, যার জন্য সমাজে এত অরাজকতা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য সমাজ এত নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ ছোট থেকে তারা জেনে আছে চাইলেই পাওয়া যায়। সেই এই ছেলেরাই মেয়েদেরকে গিয়ে বস্তু ভেবে নিচ্ছে, যার ফলে গিয়ে সমাজে এই বস্তুটা মানে এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। কিন্তু তুমি যদি ছোটো থেকে বুঝতে শিখতে যে দুনিয়ার সব কিছু আমার জন্য সৃষ্টি হয়নি, সব কিছু আমি চাইলেই পেতে পারি না, তাহলে তুমি শান্ত হয়ে যেতে, তোমার মধ্যে জেদ আসতো না। আর এই জেদের বসে মানুষ ভুলগুলো করে। তাহলে সেই জন্য কালাম বলছে, আমি তো বলবো আমার শৈশব অনেক বেশি নিরাপদ ছিল, সেটা বস্তুগত দিক দিয়ে হোক কিংবা আবেগগত দিক দিয়েই হোক। কারণ মানসিক দিক দিয়ে আমি অনেক বেশি শক্ত হয়েছি, বুঝতে শিখেছি চাইলেই সব কিছু পাওয়া যায় না। আর বস্তুগত দিক দিয়ে এটাও বুঝতে শিখেছি যে কতটা প্রয়োজন আর কতটা অপ্রয়োজন। এই চ্যাপ্টারটার মধ্যে অনেক দারুণ দারুণ শিক্ষা আছে। বেশ, এরপরে আসছি এবার ওইটা যে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটা বেসিক্যালি গ্রামারে দেয়। মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, এইটুকু লাইনটা গ্রামারে দেয়। এরপরে আমরা কালামের জীবনে কিছু নিজস্ব বর্ণনা পাবো, যেখানে তিনি কোথায় খেতেন, কি করতেন, এইসব বর্ণনা দিচ্ছেন, বা কি কি খেতেন। এটা আবারও গুরুত্বপূর্ণ একটা জায়গা, আবার কতকগুলো ইনফরমেশন পাবে এখানে। আই নর্মালি এট, আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। তাহলে প্রশ্ন দিতে পারে কালাম সাধারণত কার সঙ্গে খেত? তার মায়ের সঙ্গে। কোথায় খেত? সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। তাহলে মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে আমি সাধারণত খেতাম। তাহলে এটা পুরোপুরি দাগ দিয়ে রাখবো, এখান থেকে দুটো ইনফরমেশন পাচ্ছি, কার সঙ্গে খেত, কোথায় খেত। এরপরে আসবে কি কি খেত। সি উড প্লেস আ ব্যানানা লিফ, আমার মা কি করত, একটা কলা পাতা পেতে দিত আমার সামনে, ঠিক আছে? এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এরকম একটা কলা পাতা পেতে দিত, ঠিক আছে? সাউথ ইন্ডিয়ানরা নর্মালি কলা পাতা দিয়ে খায় দেখবে বেশি। অন হুইচ সি দেন ল্যাডলেট, তারপর তিনি যেখানে ঢেলে দিতেন, কি ঢেলে দিতেন? রাইস, ওই যে চাল মানে ভাত এখানে। অ্যান্ড অ্যারোমেটিক সম্বার, সুগন্ধি ডাল, সম্বার হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের ডাল একটা। আর আ ভ্যারাইটি অফ সার্ফ, বিভিন্ন ধরনের সার্ফ মানে আচার টাইপেরই বলতে পারি। হোমমেড পিকল, বাড়িতে তৈরি আছে। আর সার্ফ মানে অ্যাকচুয়ালি টক জাতীয় জিনিস যেটা হয়ে থাকে, বেশ বাড়িতে তৈরি আছে। অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একেবারে সতেজ এক দলা, ডলপ মানে হচ্ছে দলা, নারকেলের চাটনি। এই যে ছবিগুলো দেখো, এই যে সম্বর রয়েছে, এটা সম্বর, এটা হচ্ছে নারকেলের চাটনি, এটা হচ্ছে রাইস, এইটা মনে হচ্ছে সম্ভবত পিকেল, এবং এটা হচ্ছে সম্ভবত আমাদের ওই যে কিছু জন্য ভ্যারাইটি অফ সার্ফ, টক জাতীয় জিনিস। তাহলে এইগুলো দেখো ছিল তার খাবার, একদম তোকে লিস্ট করে দিয়ে দিয়েছি। ল্যাটলেট রাইস, অ্যারোমেটিক সাম্বার, সার্ফ, হোমমেড পিকেল, আর ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এবার পরীক্ষায় প্রশ্নটা কীভাবে পড়বে জানো তো? তোমাকে চাইবে না কি কি খেত, তোমাকে চাইবে খানিকগুলো নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এইগুলোর মধ্যে কোনটি কালামে খাদ্যের লিস্টে ছিল না, হুইচ ওয়াজ নট ইনক্লুডেড চাইবে। তো সেখানে তিনটে এমন দেওয়া থাকবে যেটা ছিল, একটা এমন দেওয়া থাকবে যেটা ছিল না। সুতরাং সেই কারণের জন্য তোমাকে সব নাম করে মনে রাখতে হবে কি কি ছিল। এর আগে যখন এমসিকিউ তোমাদের ছিল না, প্রিভিয়াস সিলেবাস যখন ছিল, তখন তো এই চ্যাপ্টারটাই ছিল, স্ট্রং রুটস ছিল, ঠিক আছে? তো তখন এইটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল 2 মার্কসে, যে কি কি খেত কালাম। তোমাদের জন্য এখনো গুরুত্বপূর্ণ, ঘুরিয়ে গুরুত্বপূর্ণ। বেশ, এরপরে অংশতে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা পাবো কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতির কিছু বার্তা। বেশ, দেখো কি বলছে। দ্য শিবা টেম্পল মানে শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, যেটা রামেশ্বরমকে ভীষণভাবে বিখ্যাত করেছিল, টু পিলগ্রিমস মানে তীর্থযাত্রা। তাহলে প্রথমেই দাগ দাও, রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত ছিল? শিবা টেম্পল বা শিব মন্দিরের জন্য, ঠিক আছে? পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়ার্ক ফ্রম আওয়ার হাউস, তাহলে আমাদের বাড়ি থেকে ওই শিব মন্দিরের দূরত্ব কত ছিল? আবারও গুরুত্বপূর্ণ, দাগ দাও,
10 মিনিট ওয়াক, যেন কেউ শুধু 10 মিনিট বলো না, হ্যাঁ 10 মিনিট হাঁটা, আর গাড়ি নিয়ে গেলে অন্য কিছু হবে, হাঁটা পথে 10 মিনিট, ঠিক আছে? বেশ, এবার ইন্টারেস্টিংলি পরের লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ, কি বলছে দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। প্রিডমিনেন্টলি মানে প্রধানত, ঠিক আছে? তাহলে আমাদের এলাকাটা ছিল প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা। তাহলে এইবার বিষয়টা কত সারপ্রাইজিং একবার ভাবো, যে এলাকা মুসলিম অধ্যুষিত সেই এলাকা বিখ্যাত কিসের জন্য? শিব মন্দিরের জন্য, যেটা হিন্দুদের। তাহলে একটা এলাকা যেটা মুসলিমদের, সেই এলাকাটাই বিখ্যাত হবে হিন্দুদের মন্দিরের জন্য। তাহলে স্বাভাবিকভাবেই এই ছন্দটা দেখি বুঝতে পারছি যে ওই জায়গায় হিন্দু মুসলিমদের মধ্যে কতটা ঐক্যের বন্ধন ছিল। না হলে মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দু ফেমাস থাকবে সেটা ভাবাটা খানিকটা কঠিন, কিংবা হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিমদের কিছু ফেমাস থাকবে এটা ভাবাটাও একটু কঠিন। বেশ, তাহলে ওই প্রিডমিনেন্টলি মুসলিম ওই লাইনটা দাগ দিয়ে রাখো, ওইটুকু অংশ। বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ, সেখানে বেশ কিছু হিন্দু পরিবার ছিল, টু লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যারা অ্যামিকেবলি অর্থাৎ একসঙ্গে মিলেমিশে বসবাস করত তাদের মুসলিম নেইবার্স বা মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। অ্যামিকেবলি শব্দের তলায় দাগ দিয়ে রাখো, যে প্রশ্ন দেবে হিন্দুরা তাদের মুসলিম নেইবারদের সঙ্গে কিভাবে বসবাস করত। অ্যামিকেবলি, মিলেমিশে যাকে বলা যায়, ঠিক আছে? এই যে দেখো ছবির মধ্যে সেটাই দেওয়া আছে, আর ট্যাপাস্ট্রি অফ অ্যামিকেবল কো এক্সিস্টেন্স মানে মিলিত সংমিশ্রণ, হিন্দু মুসলিম একে অপরের নির্ভর করে বেঁচে থাকতো রামেশ্বরমে। বেশ, এরপরে অংশে আসছে, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা বেশ পুরাতন মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ারার্স। আচ্ছা, ওল্ড মস্কের তলায় দাগ দাও, আর ফর টেক মি ফর ইভিনিং প্রেয়ারার্স এটা তলায় দাগ দাও। এই পুরাতন মসজিদটাতেই আমার বাবা আমাকে সন্ধেবেলায় নিয়ে যেতেন সন্ধ্যাবেলার প্রার্থনা করার জন্য, মানে নামাজ পড়ার জন্য। তাহলে এই কোশ্চেন দেয়, বাবা কালামকে সন্ধেবেলায় কোথায় নিয়ে যেতেন? ওল্ড মস্কে। কিসের জন্য নিয়ে যেতেন? ফর প্রেয়ারার্স, প্রার্থনার জন্য। ওনাদের প্রার্থনা মানে নামাজ পড়ার জন্য। I had not the finest idea of the meaning of the Arabic prayers chanted. এবার কালাম নিজেই স্বীকার করছেন, I have not the finest idea, আমার খুব একটা ভালো ধারণা ছিল না বা পরিষ্কার ধারণা ছিল না। ওই ফাইনেস্ট আইডিয়ার তলায় দাগ দাও, নট দ্য ফাইনেস্ট আইডিয়ার তলায় দাগ দাও। কোন বিষয়ে কালামের সুস্পষ্ট ধারণা ছিল না? কি বলা হচ্ছে দেখো, মিনিং অফ দ্য অ্যারবিক প্রেয়ার্স, ওই যে আরবি ভাষায় উচ্চারণ করা চ্যান্ট, চ্যান্ট মানে হচ্ছে গিয়ে আবৃত্তি করা, যে নামাজটা পড়া হতো আরবিক ভাষায়, সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তাহলে অ্যারবিক শব্দটা তলায় দাগ দাও, অ্যারবিক প্রেয়ার্স তলায় দাগ দাও। কোশ্চেন দেয় যে প্রার্থনা কোন ভাষায় গাওয়া হতো, ইংলিশ, বেঙ্গলি, অ্যারবিক, এরকম করে অপশন দেবে, ঠিক আছে? এইবার দেখো কালাম বলছে যে ভাষায় প্রার্থনা হতো, ওই যারা মুসলিমদের পরে, হ্যাঁ, আল্লাহ করে শুরু করে যেটা আর কি, তারপর কি বলেছে তো আমরা বুঝতে পারি না, আমরা তো দূরের ছাই, ওরা নিজেরাও বোঝে না, ঠিক আছে? কালাম নিজেই স্বীকার করছে যে আমি বুঝতে পারতাম না। আমি মুসলিমদের কথায় যাচ্ছি না, কারণ তাদের সম্বন্ধে হয়তো আমাদের অতটা আইডিয়া নেই। আমি হিন্দুদের কথা দিয়ে আসছি। এই যে তোমরা কি একটা পুষ্পাঞ্জলি দাও, বামুন বলে এ তো গন্ধ পুষ্প, তোমরা বলো কার পেছনে পুষ্প, বেশ এই করে চলছে। হ্যাঁ, মানে বামুন মন্ত্র বলছে এক, আর তোমরা মন্ত্র বলছে আর এক। বামুন যদি চলে ডাঁয়ে, তোমরা চলো বাঁয়ে। নিজের মতন করে মন্ত্র কিন্তু আমরা বানিয়ে নি, কারণ অর্ধেক কটা মন্ত্রের অর্থ আমরা জানি না। এটাই তো হয়। তো সেটা ধর্ম যাই হয়ে যাক, ধর্মের প্রার্থনা বরাবর না অজানাই থেকে গেছে, সে হিন্দুই হোক কিংবা মুসলিম। আমরাও বুঝতাম না এই শক্ত শক্ত সংস্কৃতিগুলো কি বলা হচ্ছে, কারণ ওটা আমাদের মাতৃভাষা নয়। আবার একইভাবে এপিজে আব্দুল কালাম, তিনি তো ভারতীয়, তার মাতৃভাষা হিন্দি ছিল বা তামিল, হিন্দি নয়,
তামিল ছিল, তিনি কি করে বুঝবেন আরব্য ভাষায় কি বলা হচ্ছে, আরবি ভাষায় কি বলা হচ্ছে? বেশ, এক মিনিট। এবার কি বলা হচ্ছে দেখো, দেখো ধর্মটা অ্যাকচুয়ালি এরকম ছিল না। ধর্মটা কিছু কতিপয় লোক এত নোংরা করলো, এটাই হচ্ছে কথা, নিজেদের স্বার্থের জন্য। বেশ, এরপরে আসি কি বলছে দেখো, বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাস রাখতাম, আমার সম্পূর্ণরূপে বিশ্বাস ছিল, দ্যাট দে রিচড গড, এই যে প্রার্থনাগুলো এগুলো ঈশ্বরের কাছে পৌঁছায়। সত্যি তো তাই। দেখো তুমি যখন পুষ্পাঞ্জলি দাও বললাম, অর্ধেক মন্ত্র তুমি বুঝতে পারো না, কিন্তু তোমার এইটুকু বিশ্বাস আছে যে আমি যা চাইছি সেটা ঈশ্বর শুনতে পাচ্ছে। হ্যাঁ, মন্ত্র আমি ভুল বলছি, হ্যাঁ, সেই মন্ত্র যতই ভুল বলি, আমার বিশ্বাস যে আমি ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর সেটা শুনতে পাচ্ছি। সে একইভাবে কালামেরও বিশ্বাস ছিল, আমি কি হয়তো কিছু বুঝি না, কালাম বলে আমি বুঝি না, কিন্তু আমার এটা বিশ্বাস ছিল যে এগুলো ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছায়। when my father came out, যখন আমার বাবা বেরিয়ে আসতেন অফ দ্য মসজিদ থেকে আফটার প্রেয়ার্স, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, তলায় দাগ দাও, বিভিন্ন ধর্মের লোকজন, উড বি সিটিং আউটসাইড, তারা কিন্তু বাইরে বসে থাকত, অর্থাৎ শুধু মুসলিম ধর্মের নয়, বিভিন্ন ধর্মের লোকজন, ওয়েটিং ফর হিম, তারা বাবার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড bowls of water to my father, তাদের অনেকেই আমার বাবাকে এক বাটি জল দিত, কি খাওয়ার জন্য না। আচ্ছা, ওই bowls of water তলায় দাগ দাও, আর অফার্ড শব্দটা তলায় দাগ দাও। who would dip his fingertips in them, যিনি মানে আমার বাবা কি করতেন, তার আঙুলের ডগাটা ওই বাটির জলে ডোবাতেন, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং তারপর একটা প্রার্থনা করতেন। মানে ওই যে জল পোড়া বলে যাকে, জল পোড়া, হ্যাঁ, অনেকে দেখবে বলে যে নাকি জল পোড়া দিলে নজর লাগলে নজর ছেড়ে যায়, আর শরীর খারাপ হলে বলে নাকি নজর লেগেছে, জল পোড়া নিয়ে আয়, উং বুং চুং চুং করে দেবে, সেই জল ছিটি দিলেই ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো কালামের বাবা ছিল অ্যাকচুয়ালি মৌলবী, এবং বহু পীর যেগুলো হয় আর কি, মানে পীর তলা যেগুলো হয়, সেখানে বহু মৌলবী থাকেন, এবং সকল ধর্মের মানুষই কিন্তু এই মৌলবীর কাছে যায়, কারণ তারা খুব ভালো জল পোড়া দিতে পারে বলে। হ্যাঁ, তো কালামের বাবা ছিল মৌলবী এবং তিনি জল পোড়া দিতেন। তাহলে মসজিদ থেকে বেরিয়ে আসার পর লোকজন এক বাটি জল নিয়ে গিয়ে কালামের বাবাকে দিত, বলতে এটা একটু মন্ত্রতন্ত্র পড়ে দিন, তো কালামের বাবা আঙুলের ডগাটা ডুবিয়ে সেগুলো শুদ্ধ করতো আর কি। বেশ, দিস ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপর এইগুলো নিয়ে যাওয়া হতো বাড়িতে ফর ইনভ্যালিডস, অর্থাৎ যারা অসুস্থ তাদের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, আমার এটাও মনে পড়ে যে লোকজন আমাদের বাড়িতে আসতো ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, সুস্থ হয়ে যাবার পর, তারা জল পড়া কাজও করে যেত, সুস্থ হতো অনেকে। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্কস দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং তাদেরকে বলতেন যে আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নাই, আল্লাহ অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, ক্ষমাশীল, অর্থাৎ এখানে আমার কোনো কৃতিত্ব নাই, এটা সবই ঈশ্বরের কৃপা, তাকে ধন্যবাদ জানাও। তার মানে বাবা কিন্তু কখনো নিজের ক্রেডিট নিতেন না। এমনটা বিষয় নয় যে অনেকে বিষয় থাকে, হ্যাঁ দেখবে ওই তোমরা বাসে ট্রেনে ট্রামে যাবে, লেখা থাকবে হ্যাঁ কি ভৈরব, কি যেন ভৈরব সাধক, তারাপীঠ আসনে সিদ্ধ, বাবা অমুক আচার্য, 3 মিনিটই বস, ঠিক আছে, একদম মাথায় লেখা থাকবে। আপনি কি চাকরিতে সাফল্য পাচ্ছেন না, আপনার কি পড়াশোনা ভালো হচ্ছে না, সে নিজে ফেল করেছে বলে এই ব্যবসাটা খুলেছে, ঠিক আছে, তো এই সমস্ত লিখবে, দিয়ে দেবে 3 মিনিটেই বস। তাহলে এনাদের মতো কিন্তু কালামের বাবা ছিলেন না, মানে ভণ্ড নয়। তিনি বলতেন আমি কিছু করিনি, যদি হয়ে থাকে সেটা ঈশ্বরের প্রতি বিশ্বাসের কারণেই হয়েছে, তো সুতরাং ঈশ্বরকে ধন্যবাদ জানাও, আমাকে না, ঠিক আছে। বেশ,